শুনছিলেন খেলার দুনিয়ার সবশেষ শিরোনামগুলো। আলোচনায় যুক্ত হতে পারেন আপনিও স্ক্রিনে দেখানোর নাম্বারে। আমরা চলে যাচ্ছি আলোচনায়। এনামুল বিজয়ের সেঞ্চুরি ছাপিয়ে শেষ ওভারের নায়ক হাসান মাহমুদ কেমন উপভোগ করলেন সেই ম্যাচ? ভালো। কালকে তো দিনের প্রথম ম্যাচটি আসলে অতটা জমজমাট হয়নি, দিনের পরের ম্যাচটি ভালো লাগলো দেখতে। আমাদের তো আসলে এখানে কোনো সাপোর্টের ব্যাপার নেই, সো নিরপেক্ষ দর্শক হিসেবে আসলে এই ধরনের খেলা ভালো লাগে। 400 রানের বেশি হয়েছে, 411 রানের ম্যাচ হয়েছে এবং লাস্ট ওভার পর্যন্ত উত্তেজনা ছিল। কালকে ক্রাউডও ছিল বেশ, যদিও শেষ ম্যাচের শেষ দিকে ততটা ছিল না। যারা ছিলেন তারা সৌভাগ্যবান যে দারুণ একটা ম্যাচ দেখেছেন এবং বিজয় ভালো খেলছেন ডেফিনেটলি। একটা সেঞ্চুরি যখন টি-20 ম্যাচে করে মোস্ট অফ দ্য টাইম সেটা খুবই ভালো ইনিংস হয় এবং বিজয় একা, তিনি ক্যাপ্টেন, তার আসলে দলকে এগিয়ে নিতেই হতো, তিনি একা দলকে এগিয়ে নিয়েছেন। লাস্ট মোমেন্টে পারেননি। লাস্ট মোমেন্টে তিনি হয়তো একটু টায়ার্ড হয়ে গিয়েছিলেন, স্পেশালি যখন 3 ওভারে 36 রান দরকার দলের। বিজয়ের স্ট্রাইক রেট তখন 182-র মতো। সো তখন কিন্তু আশা ছিল এবং তখন আমি বলবো ম্যাচ রাজশাহীর দিকে হেলেছিল, কারণ তখন রায়ান বারালও খেলছিলেন, তিনিও বেশ ভালো খেলছিলেন, এই টুর্নামেন্টে ভালো ফর্মে আছেন এবং বিজয় তো খুব ভালো খেলছিলেন। সো 3 ওভার 36 রান, 18 বলে 36, টি-20 ক্রিকেটে কিন্তু এখন খুব বড় কোনো ব্যাপার নয়। সো তখন আমি বলবো যে রাজশাহী একটু এগিয়েছিল, কিন্তু পরের সময়টায় হয়তো বিজয় একটু টায়ার্ড হয়ে গেছেন, বাল আউট হয়ে গেল এবং ডেফিনেটলি মানে খুলনা খুব ভালো বোলিং করেছে, স্পেশালি শেষ ওভারে হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন। যদিও 17 রান করা খুব টাফ শেষ ওভারে হয়। টার্নিং পয়েন্ট কোনটা ছিল? ওই যে রায়ান বালের আউটটা? রায়ান বালের আউটটা একটা ডেফিনেটলি একটা টার্নিং পয়েন্ট এবং আমি বলবো যে বিজয় শেষ দিকে দুটো ফুল টস মিস করেছেন। একটা সালমান ইরশাদের বলে আর একটা লাস্ট ওভারও তিনি একটা ফুল টস মিস করেছেন, হয়তো টায়ার্ড হয়ে গিয়েছিলেন। ওই ফুল টস দুটি কাজে লাগাতে পারলে কিন্তু ডেফিনেটলি ডিফারেন্ট হতো এবং একটা বাউন্ডারির ব্যাপার, একটা বাউন্ডারি এদিক সেদিক হলে কিন্তু আপনার খেলা যে অন্যদিকে হতে পারতো। সো আমি বলি যে ওই ফুল টস দুটো বড় ভূমিকা প্লে করেছে, যেটা বলছিলাম হয়তো বিজয় টায়ার্ড হয়ে গেছেন এবং ফুল টসটা তিনি মেরেছেন কিন্তু আলটিমেটলি বাউন্ডারি পর্যন্ত যায়নি, ক্যাচ হতে পারতো, ক্যাচ মোহাম্মদ নওয়াজ মিস করেছেন ক্যাচটা। সো মানে এই ছোটো ছোটো ব্যাপারই আসলে এই টি-20 ম্যাচে, এই ধরনের ম্যাচে ছোটো ছোটো ব্যাপারগুলো বড় পার্থক্য করে দেয়। ওভারঅল মানে অ্যাজ এ স্পেকটেটর আমাদের বাইরে থেকে দেখতে উপভোগ করেছি আমরা খেলা। রাইট। এবং খুলনা টানা 4 ম্যাচ পর তারা জিতেছে। এই দলটার বেশ কয়েকটা ম্যাচেই কাছাকাছি গিয়েছিল, আবার জিততে পারছিল না। অন্য দলের তুলনায় খুলনার কিন্তু টিমটা যদি দেখেন অনেক গোছানো ছিল। হ্যাঁ, খুলনার টিমে ইফেক্টিভ ক্রিকেটার আছে, হয়তো আপনি বলবেন না সুপারস্টার বড় তারকা কেউ আছে, কিন্তু ইফেক্টিভ প্লেয়ার যারা টি-20তে কার্যকর হতে পারেন সেরকম বেশ কয়েকজন ক্রিকেটার তাদের আছে। জাস্ট তাদের পারফরমেন্সটা একসঙ্গে হওয়া দরকার ছিল এবং হলো যে এই ধরনের টিমে কি হয়, তারা এর আগেও দেখা গেছে যে এই ধরনের টিমগুলো টুর্নামেন্টে একটা পর্যায়ে যে ভালো করে কিন্তু শেষের দিকে গিয়ে বা ক্রাঞ্চ মোমেন্টগুলোতে পারে না, কারণ একটা লিডার লাগে তাদের, একটা লিডারশিপের একটা মানে বড় দলগুলোতে যেটা থাকে আপনার এই ক্রাঞ্চ মোমেন্টগুলোতে যারা কেউ একজন সামনে এগিয়ে এসে ওই ক্রাঞ্চ মোমেন্টটা পার করে দেয়, এই দলগুলোতে সেটার একটা ঘাটতি থেকে যায়। সো খুলনা শুরুটা ভালো করেছিল, তারপরে তাদের অনেক কিছু ক্লিক করেনি, বিদেশি ক্রিকেটাররা ক্লিক করেনি। কালকে তাদের জয়টা খুব জরুরি ছিল এবং তারা কিন্তু খুব মরিয়া ছিলেন। আপনি যদি দেখেন যে পুরো সময়টায় কোচ তালহা জুবায়ের বাইরে দাঁড়িয়েছিলেন, একদম মানে দেখেই বোঝা যাচ্ছিল কতটা টেন্সড, এবং আলটিমেটলি তারা যখন জিতলেন তাদের যে রিলিফ, যে উল্লাস, দলের যারা মালিক পক্ষ বা স্বত্বাধিকারী যারা আছেন, ইভেন মিরাজ যখন আপনার 2 বলে 9 রান দরকার, হাসান মাহমুদ দুর্দান্ত একটা ইয়র্কার করেছেন এবং সেটাতে বিজয় রান নিতে পারেনি। মিরাজ তখন বুকে হাত দিয়ে মানে তার রিলিফটা বোঝা যাচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে, এখন ম্যাচটা আমাদের হাতে আসছে, কারণ কয়েকটা ম্যাচ তারা কাছাকাছি গিয়ে হেরেছে। সো এই ম্যাচটা যদি তারা হেরে যেত 200 রান করার পর, তাদের আত্মবিশ্বাসে কিন্তু চরম একটা ধাক্কা লাগতো, তারপর সেখান থেকে ওভারকাম করা মুশকিল হতো। সো তাদের জন্য এই জয়টা খুব জরুরি ছিল এবং তারা আলটিমেটলি এভাবে যে জিততে পেরেছে, একদম ট্রান্স মোমেন্টগুলো জয় করে জিততে পেরেছে, সেটা তাদের আত্মবিশ্বাসের জন্য একটা ভালো জ্বালানি হবে। একদম শেষ বলে এনামুল বিজয় তিনি সিঙ্গেল নিয়েছেন, বড় কোনো শট খেলেননি। তো এটা নিয়ে 2 রকমের কথা হচ্ছে যে কেন তিনি বড় শট খেলেননি, ওই বলটা যদি নো হয়ে যেত। আবার কথা হচ্ছে যে ধরেন শেষ হয়ে গেল, রিস্ক নেননি, সিঙ্গেল নিয়েছেন। আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন ব্যাপারটা? ডেফিনেটলি তিনি নিরাপদ পথ বেছে নিয়েছেন, আমার ধারণা এটা বিজয় নিজেও বলবেন। মানে নিরাপদ পথটা বেছে নিয়েছেন, সেটা হলো নিজের মাইল ফলকটার জন্য। সেখানে আমি কিন্তু দোষের কিছু দেখছি না, আমি বলছি যে যা হচ্ছে সেটা যা হয়েছে। ইভেন তার আগের বলটা, যে বলটার কথা বললাম, যে বলটাতে তিনি রান দিতে পারেননি, 2 বলে যখন 9 রান দরকার, ইয়র্ক বল ছিল, খুব ভালো ইয়র্কার, কিন্তু আপনি যদি চাইবেন তখন ডিফারেন্ট কিছু করতে, অ্যান্ড বিজয় তখন 99 রানে ছিলেন কিন্তু। সো আপনি চাইবেন তখন, আপনি জানেন যে ফুল লেন্থ বল আসার চান্স 90%, সেখানে সেটাই চেষ্টা করছিলেন হাসান। সেই ফুল লেন্থ করার চেষ্টা, এর আগে একটা ফুল টসও হয়েছে। সো 99% চান্স হলো কিংবা 90% চান্স হলো মানে ফুল লেন্থ বল আসবে, সেটা ইয়র্ক হতে পারে, ইয়র্ক করতে গিয়ে লো ফুল টস হতে পারে, হাফ বলি হতে পারে। সো এই সময় কিন্তু ডিফারেন্ট কিছু করার চিন্তা ভাবনা ব্যাটসম্যানদের থাকে, হয়তো একটু জায়গা বানিয়ে আমি খেলার চেষ্টা করলাম বা র্যাম করার চেষ্টা, যেটা বিজয় এই ওভারে আগে একটা বলে র্যাম করার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে করতে পারেননি, কিংবা আপনার স্কুপ করার চেষ্টা, কিছু একটা করার চেষ্টা করতে পারেন ফুল লেন্থ বলগুলোতে, যেগুলো করার চেষ্টা করে, কিন্তু বিজয় সেদিন কোনো চেষ্টা করেননি। হয়তো তার অন্য কোনো ভাবনা ছিল, আমি ঠিক জানি না তার কী ভাবনা ছিল। সো সেটাও মানে একটু দেখতে চোখে লেগেছে। প্লাস লাস্ট বলে যেটা হলো যে
এইসব মোমেন্টে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে ঠিক আছে আপনার জয় হারের মানে ছক্কা মারলেও ম্যাচ জিততে পারতো না, কিন্তু সবাই বড় শট খেলার চেষ্টা করেন। কিন্তু যে শেষ বলে তো একটা কথা, ধরেন এটা একটা নো বল হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ সেটা হতে পারে, তখন আসলে ব্যাপারটা তো এক্স্যাক্টলি সেটা হতে পারতো। এখন বলতে পারেন যে নো বল হলে হয়তো আম্পায়াররা কল করতো, আবার এখন কিন্তু অনেক সময় আম্পায়াররা কল করে না, ওই থার্ড আম্পায়ার যেহেতু বলে দেয় পরে দেখা যায় যে মানে থার্ড আম্পায়ার বলার পর জানা আছে নো বল, সো সেটাও হতে পারতো। সো এটাও একটা ভ্যালিড পয়েন্ট। সো ডিফারেন্ট কিছু ট্রাই করা কিংবা একটা বড় শট খেলার চেষ্টা করা, এটা কিন্তু একদম ফুল লেন্থ ছিল কিন্তু ইয়র্ক ছিল না। আগের ডেলিভারিটা যেমন ইয়র্ক ছিল, ফিফথ ডেলিভারি, লাস্ট বলটা কিন্তু ইয়র্ক ছিল না। So তিনি একদম আলতো করে, দেখে বোঝা গেছে তিনি আসলে আলতো শটই খেলতে চেয়েছেন, আলতো করে লেগ সাইডে দিয়ে তিনি একটা রান নিয়েছেন, যেটা ডেফিনেটলি নিরাপদ পথ। টিল নাও তিনি টুর্নামেন্টের টপ স্কোরার, 300-র বেশি রান তিনি করেছেন। এনামুল বিজয়ের খেলা এই টুর্নামেন্টে আপনার কেমন লাগছে? ভালো, আমি যে বিজয়কে আমরা যেভাবে দেখে আসছি তিনি সেভাবেই খেলছেন। আসলে এক্সট্রা অর্ডিনারি যে তিনি খুব পারফর্ম করছেন তা না, টপ স্কোরার, কিন্তু মানে বিজয়কে আমরা যেভাবে যে ধরনের যে ঘরানার তিনি খেলে আসেন সেভাবেই খেলছেন। আছে যে তার নিজের খেলাটাকে নেক্সট লেভেলে নিয়ে আমি জাতীয় দলে ফেরার জন্য, টি-20 ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার জন্য, টি-20 ক্রিকেটে ফেরার জন্য যেভাবে ব্যতিক্রমী কিছু দেখানো বা এক্স ফ্যাক্টর একটা সেরকম কিছু চোখে পড়েনি। বাট ডোমেস্টিক ক্রিকেটে বা বিপিএলে এই ধরনের পারফরমেন্স তার কাছে প্রত্যাশিত। তিনি কিন্তু রান করেন এবং এভাবে করেন। কালকে ইনিংসটা আমি যেটা বলবো যে শেষ ওই 2 ওভার বাদ দিলে যে 18 বলের মধ্যে 12 বল তিনি খেলেছেন, শেষ যে 18 বল ছিল সেই 12 বল তিনি খেলেছেন, সেই 12 বলে তিনি 18 রান করেছেন। সেই 12 বলে যদি তিনি 25 রান করতেন বা 24 রান করতেন তাহলে ম্যাচটা জিততে পারতেন। তাহলে কিন্তু এগুলো ম্যাটার করে, তখন কিন্তু আমরা বলতে পারতাম। এবং ওই যে জাতীয় দলের কথা বলছি যে ফেরার দাবি জানানো, এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। তখন আমি বলতে পারতাম হ্যাঁ তিনি শুধু দলকে কাছে নিয়ে যাননি, ম্যাচটা জিতিয়েছেন। সো তিনি তার খেলাটাকে ওই নেক্সট লেভেলের নিয়ে যাওয়ার পথে আছেন। সো এই জিনিসগুলো ম্যাটার করে। তিনি ওই লাস্ট 12 বলে 18 রান করেছেন। 100 চাইতে গুরুত্বপূর্ণ যে শেষ মোমেন্টটা, ফিনিশিংটা করা। এক্স্যাক্টলি। এবং তিনি কিন্তু ম্যাচে যদি দেখেন তিনি তার প্রতিক্রিয়াতেও ছিল তিনি খুব হতাশ। প্রেজেন্টেশনে যখন গিয়েছেন তার চোখ ছলছল ছিল, মানে তিনি বুঝতে পারছিলেন যে আসলে এই ইনিংসটা খুব মানে ডেফিনেটলি একটা সেঞ্চুরি তো সেঞ্চুরি, বাট আলটিমেটলি দলের জয় তো সবকিছুর উপরে। এবং তিনি প্রেস কনফারেন্সে সেটা বলেছেন যে এই ইনিংসটা একটা ভালো সংখ্যা কিন্তু তার কাছে খুব বেশি মূল্য নাই। আমি আশা করবো যে তিনি তার মনের কথাই বলেছেন। এবং যেটা বললাম যে তিনি যদি জেতাতে পারতেন ওই 12 বলে 24 রান করে, এমন যদি হতো যে সোহান এর আগে 30 রান করে জিতিয়েছেন, দেখুন ওই ইনিংসটা কিন্তু 30 রান আলটিমেটলি, কিন্তু ম্যাচটা জিতিয়েছেন। হ্যাঁ গুরুত্ব অনেক। এবং যখন আমি ওই বিবেচনা করবো একটা ভাইটাল ফেজের কথা, তখন কিন্তু সোহানকে এগিয়ে রাখতে হবে সেখানে। সো এগুলো ম্যাটার করে আলটিমেটলি। মানে আপনি যখন বলবেন যে নেক্সট লেভেলে যাওয়া, তখন এই ছোট ছোট ম্যাটারগুলো মানে গুরুত্ব। আর এমনিতে রাজশাহী দলটা অনেকটা ছন্নছাড়া, পারিশ্রমিক ইস্যুতে যে ধরনের জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে, টিমটা আসলে কতটুকু বুস্ট আপ মাঠের ক্রিকেটে, এটা একটা প্রশ্নের জায়গা তৈরি করে। কতটুকু সংকট সমাধান হলো? এটা আসলে দেখুন, কালকে বিজয় এটা নিয়ে কথা বলেছেন প্রেস কনফারেন্সে যে তারা 25% টাকা পেয়েছেন এবং বাকি 25% তাদের চেক দেখা যাচ্ছে। চেকটা তারা হয়তো মানে কোনো এক সময় ভ্যালিড হবে, আশা করবো যে সেটা ভ্যালিডই থাকবে, কারণ এর আগে চেক বাউন্স হওয়ার ঘটনাও ঘটেছে। এবং এরকম আমরা শুনছি যে সবাই টাকাটা পাননি, 2-1 পাননি, এরকম অভিযোগও শোনা যাচ্ছে। প্লেয়াররাও এইসব ক্ষেত্রে আসলে একটু সতর্ক থাকেন বা তারা আসলে রাগ ঢাক রেখে কথা বলেন, তারা বলতে চান না। এই বিজয়ের কথাই যদি বলি, প্রথম ম্যাচের পরেই আমরা কিন্তু প্রেস কনফারেন্সে তাকে বলেছিলাম, যখন রাজশাহীর প্রথম ম্যাচ হলো তখনও তারা টাকা পাননি, নিয়ম অনুযায়ী তো টুর্নামেন্ট শুরুর আগেই 50% টাকা পাওয়ার কথা। বিজয়কে যখন প্রশ্ন করেছিলাম, বিজয় তখন বলেছিলেন যে আসলে এটা নিয়ে আপনারা বেশি নিউজ টিউজ করেন না, আবার নিউজ করলে তো মানে একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, বিসিবি দেখবে। তারা নিশ্চিন্ত ছিল, তারা কিন্তু বলেছিলেন। আলটিমেটলি সেই বিজয়টা কিন্তু পরে মানে অনুশীলন বয়কট করলেন, ম্যাচ বয়কট করবেন, এরকম একটা হুমকির মতো জায়গায় চলে গিয়েছেন। এখানে কিন্তু আমাদের কোনো স্বার্থ নেই, কিন্তু আমরা চাইছি টুর্নামেন্ট সঠিকভাবে যাক, সেই জন্যই তাকে প্রশ্ন করা হয়েছিল। সো প্লেয়ারদের ব্যাপারটা আমরা বুঝি যে তারা আসলে একটু ভয়ে থাকেন যে আসলে এসব নিয়ে খুব উচ্চবাচ্য করলে বা উচ্চকিত হলে যেটা হয় যে মালিক পক্ষ সেটা অসন্তুষ্ট হয়, বিসিবি অসন্তুষ্ট হয়, কেউ হয়তো তাকে ফোনে বললো যে এসব কথা বলতে গেছিস কেন, টাকা তো পাবি, পরে দেখা গেলো টাকা পেলো না, এসব নিয়ে তারা একটা টানা পড়ে থাকেন। কিন্তু ডেফিনেটলি এই ধরনের একটা এনভায়রনমেন্ট কখনোই একটা দলের জন্য আইডিয়াল নয়, এবং এটা খুব বড় টাকারও ব্যাপার নয়। এবার কিন্তু দেখুন তাদের ব্যাংক গ্যারান্টি নেওয়ার কথা, সেই ব্যাংক গ্যারান্টি বিসিবি প্রপারলি নেয়নি, এবং তাদেরকে যে অনেক বেশি খরচ করতে হয়েছে সেটাও না, খুব ভালো মানের বিদেশি আয়নি। এর আগে যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল এমন হয়েছে, মোহাম্মদ রিজওয়ানকে তারা পার ম্যাচ 33-34 হাজার ডলার দিয়েছে, রিয়াজের মতো প্লেয়ারকে $30,000 মইন আলী এসেছে পার ম্যাচ, বিশাল অঙ্কের টাকা তারা খরচ করেছেন। এবার কিন্তু সেই মানের তারকা নাই। একমাত্র বড় তারকা যদি আমি বলতে পারি বিদেশি ক্রিকেটারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ছিলেন, তিনি চলে গেছেন অলরেডি 5 ম্যাচ খেলে। সো ওই মানের বিদেশি ক্রিকেটারও সেরকম নাই যে তাদেরকে অনেক খরচ করতে হচ্ছে। এবং রাজশাহী দলটা যদি দেখেন, বিগ অ্যামাউন্টের প্লেয়ার কিন্তু সেরকম নাই, মাঝারি প্লেয়ারই তারা বেশি নিয়েছেন, মাঝারি গড়পড়তা প্লেয়ার, হয়তো বিজয় আছেন, তাসকিন আছেন, এরকম 2-1। সো তাদের টাকা পয়সার সমস্যাটা আসলে খুব দুঃখজনক, যদিও তাদের মালিকানা নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে থেকে আমরা অনেক কিছু শুনছিলাম যে আড়ালে হাত বদল হচ্ছে মালিকানা, কিন্তু প্রপার ওয়েতে তো এগুলো বলা হয় না, আমরা আসলে অফিসিয়ালি না জেনে এগুলো বলতেও পারি না, কিন্তু অনেক অভিযোগ তাদের আগেই ছিল। সো এই দলের এনভায়রনমেন্ট আসলে খুব
ভালো থাকার কথা নয়, এবং স্পিরিটটাও আসলে খুব বেশি থাকার কথা নয়। বিদেশিদের পারফরমেন্স নিয়ে আরিফুল হক, খুলনার যে অধিনায়ক, তিনি বলছিলেন যে তারা হতাশ, মানে পুরোপুরি কন্ট্রিবিউট করতে পারছে না। হ্যাঁ, মানে যেটা বলছিলাম এখনো যে ভালো মানের বিদেশি বা সুপারস্টার তারা তো কেউ সেরকম বড় মানের প্লেয়ার আসেনি, বেশিরভাগই এখন আপনার IL-T20-তে চলে যায় অথবা সাউথ আফ্রিকার SA-20-তে চলে যায়। বাংলাদেশে যেটা হয় যে আপনার টুর্নামেন্ট হবে কিনা সেটা নিয়ে একটা অনিশ্চয়তা থাকে, পেমেন্ট পাবে কিনা, এবার তো আরও ভাবমূর্তিটা সত্যিকার অর্থে আরও ক্ষুণ্ণ হলো, পেমেন্ট পাবে কিনা সেটা নিয়ে একটা অনিশ্চয়তা থাকে। এবং তারা হয় কি SA-20 বা IL-T20 এই টুর্নামেন্ট শেষ হবে, পরের বছরের জন্য তারা কিন্তু অলরেডি প্লেয়ারদের বুক করে ফেলবে। আমাদের পরের বছর টুর্নামেন্ট কখন হবে কি হবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সো এইসব টানাপোড়েন থেকে বড় প্লেয়াররা আসেন, এবং তারপরেও যারা এসেছেন তাদের মধ্যে বেশ কিছু ক্রিকেটার হতে পারতেন তারা ইফেক্টিভ। সিলেটের কথা বললেন, আরিফুল হক যেটা অভিযোগ করেছেন, পল স্টার্লিং আছে তাদের দলে, আয়ারল্যান্ডের হয়ে তার পারফরমেন্স কিন্তু অসাধারণ। T20 লিগগুলোতে T20 ক্রিকেটে তার কার্যকর হওয়ার কথা, কিন্তু এই টুর্নামেন্টে একদমই ব্যর্থ। জর্জ মানজি আছেন, আমি ভেবেছিলাম যে এবার যে ধরনের উইকেট মানজির মতো প্লেয়াররা ভালো করবেন, কিন্তু তিনিও ভালো করতে পারেননি। রাজশাহীতে যদি দেখেন আপনার মোহাম্মদ হারিসকে তারা টানা খেলিয়ে যাচ্ছে, কিন্তু হারিস কিন্তু একটা ম্যাচেও পারফর্ম করেনি, 20-22 এরকম করছেন। রাইট, আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম, এবং আমার সঙ্গে রয়েছেন বিডি নিউজ 24-এর ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রনি। আমরা আলোচনা করছিলাম বন্দরনগরীর BPL নিয়ে। উইকেটটা নিয়ে যদি কথা বলি, ফার্স্ট ম্যাচে আমরা দেখলাম লো স্কোরিং ম্যাচ, পরেরটা হাই স্কোরিং হলো। ভালো উইকেটেই কি খেলা হচ্ছে এবার, এটা কি আমরা বলতে পারি? ডেফিনেটলি এবার উইকেট নিয়ে কোনো মানে অভিযোগ আপত্তি কিছু নেই, সেটা ঢাকায়, সিলেট এবং চট্টগ্রাম দুই জায়গায়। কালকের ম্যাচটা যেটা হয়েছে শুরুতে দিনের বেলা উইকেট একটু স্লোয়ার সাইডে ছিল, বাট ডেফিনেটলি 120-25-এর মতো উইকেট না, সেখানে 106 মানে 160-70 হতে পারতো, সেটা কিন্তু পরে বোঝাও গেছে। পরের দিকে যেটা হয়েছে যে আপনার যখন শিশির পড়েছে তখন বল স্কিড করেছে, বল সুন্দর ব্যাটে এসেছে। সো ইন জেনারেল উইকেট ভালো, এবং সব ম্যাচেই যে প্রচুর রান হতে হবে তাও কিন্তু না, একটু ভেরিয়েশন থাকাও ভালো হ্যাঁ উইকেটে। বাট ইন জেনারেল উইকেটের মান এবার খুব ভালো, এবং মিরপুরের উইকেট তো সারপ্রাইজিংলি ভালো ছিল এই দিক থেকে যে শুধু সেখানে আপনার মানে ব্যাটসম্যানের সহায়তা পেয়েছে তা না, বাউন্সও ছিল, যেটা আমি মিরপুরে একসময় অনেক আগে দেখতাম 2012-13 সালে এরকম উইকেট মিরপুরে দেখা যেত। হ্যাঁ, যেখানে ব্যাটসম্যানটাও ভালো করছে, আবার পেসারদের জন্য একটু সিম মুভমেন্টও আছে, বাউন্সও আছে। এবার সেরকম উইকেট দেখা গেছে মিরপুরে। সিলেট এবং চিটাগাংও ভালো, চিটাগাংয়ে তো উইকেট তো বরাবরই ভালো থাকে, এবং বিদেশি ক্রিকেটাররাও অনেক সময় বলেন যে মানে চিটাগাংয়ে খেলার জন্য তারা মুখিয়ে থাকেন আর কি, BPL যারা খেলতে আসেন। সো ওভারঅল উইকেটের মান এবার খুবই ভালো, উইকেট নিয়ে কোনো অভিযোগ থাকার কোনো কারণ আমি দেখি না। তবে তরুণ কোনো ক্রিকেটারকে কি আপনার চোখে পড়েছে যারা দেশের ক্রিকেটার? মানে উল্লেখযোগ্য সেরকম কেউ চোখে পড়েনি। এমনিতে BPL-এর যে ধরন সেখান থেকে আসলে একদম ফ্রেশ ট্যালেন্ট উঠে আসা খুব টাফ, কিন্তু যারা ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করছে বা এইজ লেভেলে পারফর্ম করছে তাদের জন্য BPL-টা একটা বড় সুযোগ যে নিজেদেরকে চেনানোর। এর টাফটা কেন? আমরা IPL-এ দেখি অনেক ক্রিকেটার উঠে আসে। হ্যাঁ, IPL-এ যারা উঠে আসে দেখুন তারা প্রচুর ম্যাচ খেলে। ওখানে মানে আপনার IPL-এর আগে তারা হয়তো সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলছে, কিংবা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে প্রচুর খেলা হয়। এইজ লেভেলে তারা যে ধরনের ম্যাচ খেলে, তো সেটা মানে যতটা ম্যাচ খেলে আমাদের অনেক ক্রিকেটার সিনিয়র ক্রিকেটে আসার পরও এত ম্যাচ খেলে না, তাদের এত খেলা হয়। সো তারা যখন IPL-এর মতো জায়গায় যায়, এবং IPL-এর দলগুলোর তো কার্যক্রম সারা বছর ধরে চলে, তাদের স্কাউটিং আছে, তাদেরকে কিন্তু তাদের ক্যাম্প চলে, টুর্নামেন্ট শুরু বেশ আগে থেকে। হয়তো স্টার প্লেয়ার যারা ন্যাশনাল টিমের প্লেয়ার বা ফরেন প্লেয়াররা শেষ দিকে যোগ দেয়, কিন্তু লোকাল প্লেয়ার যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু বেশ আগে থেকে তাদের ক্যাম্প শুরু হয়ে যায়। সো তারা প্রিপেয়ার থাকে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে তারা সুযোগটাও পায় এবং সুযোগটা কাজে লাগায়। আমাদের বাস্তবতায় আসলে সেরকম ইয়াং প্লেয়ারদের হয়তো আমরা সেভাবে ট্রাস্ট করতে পারি না। এখনও বিভিন্ন দলে ইয়াং প্লেয়াররা আছে যাদের উপর আমরা সেই ভরসাটা রাখতে পারছি না, এবং তারাও দেখা যায় যে চান্স পেলে হয়তো নিজেদের ওইভাবে মেলে ধরতে পারছে না। এবং অনেকে বলতে পারেন যে পর্যাপ্ত চান্স তারা পাননি, হুইচ ইজ ট্রু, কিন্তু আবার এটাও ঠিক যে আপনার এই ধরনের টুর্নামেন্টে আপনার একটা দুটা চান্স পেলে আপনার কিছু একটা করতে হবে। আমি বলছি না যে আপনার 50 করতে হবে, আপনার সেঞ্চুরি করতে হবে, বা একদম 4-5 উইকেট নিয়ে নিতে হবে, কিন্তু কিছু একটা করতে হবে যেটা দিয়ে আপনি দাবিটা জানাতে পারেন, দল আপনার উপর ট্রাস্ট করতে পারে। সে লাইক মাহমুদুর রহমান রাব্বি একটা ম্যাচে খেলেছেন, ভালো করেননি, এক ম্যাচ দিয়ে আমি তাকে জাজ করছি না, দারুণ প্রতিভা, করতে পারেন, কিন্তু ওই ম্যাচটাতে তিনি যদি কিছু একটা দেখাতে পারতেন যেটা NCL T20 তিনি দেখিয়েছেন, সেরকম কিছু দেখাতে পারলে কিন্তু দলও তার উপর একটু ট্রাস্ট করতে পারতো। সো এই ধরনের জিসান আলম খেলছেন, তিনি বোলিংটা ভালো করছেন, ব্যাটিংটা কিন্তু ভালো করতে পারেননি। সো তিনি যদি ভালো করতেন, আমি আবার বলছি যে তাকে 50-60 করতে হবে না, তিনি যদি কুইক ফায়ার কিছু ইনিংস খেলতেন, যেটা তার USP বা যেটা তার এক্সপেক্টেড, সেটা যদি তিনি আরেকটু ভালোভাবে দেখাতে পারতেন তাহলে কিন্তু তিনি নজরে আসতে পারতেন। সো এই ধরনের ব্যাপারগুলো থাকে। ইভেন তারা ছাড়া একটু মোটামুটি প্রতিষ্ঠিত ক্রিকেটার যাদের দিকে তাকিয়েছিলাম যে একটু ভালো পারফরমেন্সের জন্য, বড় কিছু করার জন্য, তারাও খুব বেশি ভালো করতে পারেন, যেমন পারভেজ হোসেন ইমন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি আছেন, যদিও ফরম্যাট আলাদা T20 ক্রিকেট, কিন্তু T20-তে ফরম্যাটে পারভেজের কাছে প্রত্যাশা তো আরও বেশি, এবং লাস্ট T20 যেটা তিনি ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন ভালো করেছেন, 22 বলে 39 রান করেছিলেন, কিন্তু তিনি 7-8টা ম্যাচ খেলে ফেলেন, একটা ম্যাচেও খুব ভালো করতে পারেননি। সো এই ধরনের প্লেয়ারদের কাছ থেকে চাওয়াটা আমি দেখতে যাচ্ছিলাম যে তারা আসলে নিজেদের এখন
এই লেভেলে বিপিএল এর মতো জায়গায় তারা কয়েকটি বিপিএল খেলেন, এই ধরনের টুর্নামেন্টে তারা আসলে একদম শীর্ষের দিকে থাকবেন এটা আশা করেছিলাম। এখনও যদি সেই সিনিয়র প্লেয়াররাই থাকেন, মানে এনামুল হক বিজয় এখন আছে আপনার রানের শীর্ষে। বোলারের ক্ষেত্রে তাই তাসকিন আহমেদ 18টা উইকেট নিয়ে শীর্ষে, সেটাই। তারপরে আপনার তাসকিন বলল আবু হায়দার রানে, তারা কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং তাদের কাছে এটা প্রত্যাশিত। কিন্তু এটা যদি পারভেজ হোসেন ইমন হতো তাহলে আমার পার্সোনালি আরেকটু বেশি ভালো লাগতো যে হ্যাঁ ইয়াং প্লেয়াররা এখন টপে আসছেন। তানজিদ হাসান তামিম ভালো করছেন, তার কাছ থেকে আরেকটু বেশি প্রত্যাশা, তারপরে ডেফিনেটলি তিনি ভালো করছেন। সো এই ধরনের প্লেয়ারদেরকে তাদেরকে এখন কিন্তু জুনিয়র প্লেয়ার, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে জুনিয়র বলতে পারি, ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু পারভেজ হোসেন ইমন এরা কিন্তু এখন আর জুনিয়র প্লেয়ার না, তাদের এখন মেলে ধরার সময় আর কি। আম্পায়ারিং এর জায়গাটা নিয়ে কথা বলতে চাই যে গতকালকে তাওহিদ হৃদয়ের আউটটা নিয়ে একটু প্রশ্ন জেগেছিল। এর আগে তালহা জুবায়ের খুলনার কোচ তিনি লিখেছেন ওভারলুক করে গেছেন নাকি 2টা নো বল, এই বিষয়টা চোখে লেগেছে? হ্যাঁ, কালকে হৃদয়ের আউটটা নিয়ে আমি একটু কনফিউজড যে আসলে মানে কি মনে হচ্ছিল যে ফিল্ডার ধরেছেন, ধরার পরে কিন্তু হাত থেকে একটু স্লিপ করে গেছিলেন, স্লিপ করে এটা মাটিতে স্পর্শ করেছে কিনা এটা আসলে আমি শিওর না, কারণ জুমটা যখন দেখাচ্ছিল জুমটা খুব কনক্লুসিভ ছিল না, এমন মানে এত ঝাপসা ছিল। আমি জানি না সেটা ক্যামেরার কারণে নাকি কোনো অ্যাঙ্গেল তারা সঠিক অ্যাঙ্গেল পাননি। থার্ড আম্পায়ার কিন্তু আরেকটা অ্যাঙ্গেল চাচ্ছিলেন যে অ্যাঙ্গেল থেকে তিনি ক্লোজ দেখতে পারেন। আম্পায়ার তো বারবার বলছিলেন থার্ড আম্পায়ার যে জুম করো, বাট জুম করার পরে সেটার কোয়ালিটি আসলে এত বাজে ছিল যে আসলে পরিষ্কার হওয়া যাচ্ছিল না। তারপর থার্ড আম্পায়ার বলেছেন যে যেটা শোনা যাচ্ছিল অন স্ক্রিন শোনা যাচ্ছিল যে তিনি মোটামুটি নিশ্চিত হয়েছেন যে তার ফিঙ্গার ছিল, মানে ফিল্ডারের ফিঙ্গার ছিল বলের নিচে। আমি যদিও নিশ্চিত না, এখন তিনি হয়তো বেনিফিট অফ ডাউট দিয়েছেন আর কি, ওখানে আউটে দিয়ে দিয়েছেন, কিন্তু এটা নিয়ে সন্দেহ তোলার অবকাশ আছে। এখানে আসলে আম্পায়ারের চেয়ে বেশি প্রশ্ন কিন্তু প্রযুক্তি নিয়েই তোলা যায় যে আসলে সেই প্রযুক্তিটা আমাদের ছিল না, আর একটু ভালো অ্যাঙ্গেল থেকে আরেকটু ভালো ক্যামেরা যদি থাকতো তাহলে আরেকটু ভালোভাবে বোঝা যেত আর কি। তালহা জুবায়ের মানে খুলনা যে কথাটা বলেন, তালহা জুবায়ের যেটা অভিযোগ করেছেন এবং সামাজিক মাধ্যমে দেখেছি আমি, ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আমার সেটা চোখে পড়েনি বা ফুটেজে আসলে পরে দেখতে পারিনি, ছবিগুলো দেখেছি যেটা তালহা দেখেছেন, সেটা হলে তো ডেফিনেটলি সেটা থার্ড আম্পায়ারের একটা সেখানে ভুল। মাঠের আম্পায়ার তো বটে, থার্ড আম্পায়ারের, কারণ এসব ক্ষেত্রে এখন থার্ড আম্পায়ারকে প্রত্যেকটা বল প্রত্যেকটা ডেলিভারি চেক করতে হয়। এবং আগে যেটা আমরা দেখতাম যে মাঠের আম্পায়াররা কিন্তু নো বল হলে ফ্রন্ট ফুট নো যদি হতো সাথে সাথে নো ডাকতেন, এখন কিন্তু তারা বেশিরভাগ সময় ডাকেন না, কারণ হলো যে থার্ড আম্পায়ার সেটা নো হলে সাথে সাথে চেক করে জানিয়ে দেন। সো এটা যদি থার্ড আম্পায়ার খেয়াল না করে থাকেন ডেফিনেটলি থার্ড আম্পায়ার সেটা একটা একদম শেষ প্রশ্ন, বিপিএল কে আরো বৈচিত্র্যময় করা, আরো দর্শকদের কাছে আগ্রহ বাড়িয়ে তোলা কি করতে পারে বিসিবি? খুব সংক্ষেপে। অনেক আগে থেকে পরিকল্পনা করতে হবে, দলগুলোকে অনেক আগে থেকে পরিকল্পনা করতে হবে গুছিয়ে, তারা যাতে আপনার স্টার প্লেয়ারদের আনতে পারে এবং অনেক আগে থেকে প্র্যাকটিস শুরু করতে পারে এবং ওই হাইপটা তুলতে পারে। এবার দর্শক আগ্রহ যথেষ্ট আছে, গ্যালারিতে যথেষ্ট দর্শক আছে, কিন্তু খেলার মান আমার মানে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বাজে। এবার আমি বলবো কম্পিটিশন হচ্ছে, কিন্তু ক্রিকেটীয় মান যদি বলেন খুব বেশি ভালো ক্রিকেটীয় মান না, কারণ মানে সেই মানের প্লেয়াররা আসে না। তো সেই মানের প্লেয়ারদেরকে আনতে হবে এবং যারা বললেন ডোমেস্টিক প্লেয়ার যারা আছে তাদেরকে টপ পারফর্ম করতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং দর্শক, এই ছিল আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিদায় নিচ্ছি।